একদম দম আটকে আছে, চোখ মেলে না, চোখ খুলে মনে অনেক বড় হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম কিন্তু জ্বর নামেই না। হাম আতঙ্কে দেশ, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 11 শিশুর, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। টিকা দিলাম, চিন্তা নাই। 28 দিন পরে তারা আবার রুটিনে গিয়ে টিকা নেবে। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। প্রকোপের জন্য অন্তর্বর্তী সরকারকে দুষলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মন্ত্রীর। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য, চেষ্টা করতেছি ঠিক করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক কিছুক্ষণ পর। জয়শঙ্করের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে হতে পারে আলোচনা। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। ইরান যুদ্ধবিরতি না মানলে রাতেই ধ্বংস হবে পারস্য সভ্যতা, ফের হুমকি ট্রাম্পের। নির্বিচারে আক্রমণ হলে রক্ষা পাবে না প্রতিবেশী দেশগুলো, হুঁশিয়ারি আইআরজিসির। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম, ভেঙে দেয়া হলো বর্তমান পর্ষদ। দায়িত্ব পেয়ে বোর্ডে অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়া এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, চোখ ভর্তি অবসাদ, শরীরে লালচে র্যাশ, ব্যথা আর অস্বস্তিতে হারিয়েছে মুখের বুলি। এমন শিশুদের কান্না বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে হাম। এ চিত্র রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের। বিশেষায়িত করার পর হাসপাতালটিতে ভর্তি হয়েছে 713 শিশু, মারা গেছে 4 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল 128 জনের। সারা দেশে হাসপাতালে ভর্তি 1236 জন রোগী। এখনও সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে। এই সাইড থেকে এটা লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি। জ্বর হওয়ার পরই গোড়া জাগছে, ঔষধ খাওয়াইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের নির্দেশনাপত্র ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেদের মতো করে শিশুকে খাওয়াচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। স্থানীয় ডাক্তারের রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। জেল দিছিলাম আর অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম কিন্তু জ্বর নামেই না। চিকিৎসক বলছেন হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার দুই একটা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুতের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। 3-24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে ব্যয় হয়ে যাচ্ছে। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তেল দাঁড়ে নিয়ে একটা মানুষের সংসার চলবে? আমাদের যেভাবে ভোগান্তি হইতেছে, ওরা সত্যি কথা বলুক যে ওদের রিজার্ভের তেল না। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল, কিন্তু আসলে এটা যদি বন্ধ করে সরকার, যে তাদের যদি জরিমানা এবং শাস্তিমূলক হয়, তাহলে এই সিরিয়ালটা লাগবে না। গাড়ি তো আর বেড়ে যায় না হঠাৎ করে, তার মানে হচ্ছে আমরা বুঝেই নিব এই তেল নিয়ে কোথাও না কোথাও স্টক হচ্ছে। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আমরা তেল পাচ্ছি না, অনেক কষ্ট করতে হচ্ছে। রাত্রে 2টা থেকে এই জায়গায় বসে আছি তেলের জন্য। সরকার থেকে একটা ব্যবস্থা করে দিলে আমরা যদি সবসময় তেলটা পাইতাম তাহলে উপকার হইতো আমাদের অন্যান্য কাজ আছে আরো। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আপাতত বাড়ছে না দাম। তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসে সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসে এই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুত বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের
পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে 3 দিনের এই সফরে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনও বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে শিরিন শারমিন চৌধুরী জড়িত, এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। এদিকে আসামি পক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। উনি ওই দিন সংসদ ভবনে এরিয়া ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড বাতিল করেছেন এবং তার জন্য আমরা ডিভিশন প্রার্থনা করেছি। আদালত তার কারাবিধি অনুযায়ী তার ডিভিশন মঞ্জুর করেছেন এবং তার রিমান্ডও বাতিল করেছেন, তার জামিন বাতিল তার আমরা প্রার্থনা সেটাও নামঞ্জুর করেছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্র শক্তিশালী করতে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টি এমন এক সময় এলো যখন স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশ বিলটি বাতিলে তোলা হয়েছে সংসদে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 মহান সংসদ উত্থাপন করলাম। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে বিল তোলা হয়েছে সংসদে। সোমবার আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উপস্থাপন করেন। এ নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার সংসদে আলোচনা হবে। এই বিলটার উপরে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। দীর্ঘদিন ধরে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার দাবি করে আসছেন বিচার বিভাগের কর্মকর্তারা। অধ্যাদেশ বাতিলের খবরে সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বিচারকরা। এক বিবৃতির মাধ্যমে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে পৃথক সচিবালয় যুগান্তকারী পদক্ষেপ। এমন আলোচনার মধ্যেই অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের উচ্চ আদালত। 185 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, ছুটি, পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে পৃথক সচিবালয়।
আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা গণতন্ত্র শক্তিশালী করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি, আর সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আলাদা সচিবালয়। যদিও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের 11 ডিসেম্বর উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। এ সংক্রান্ত আদেশ সংসদে বাতিল হলে আটকে যাবে সচিবালয়ের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে পাহাড়ে বৈশাখের বর্ণিল শোভাযাত্রা, খাগড়াছড়িতে জলকেলিতে উচ্ছ্বাস, বাংলা বর্ষবরণে চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। খাগড়াছড়িতে বৈশাখী বরণে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন তরুণ তরুণীরা। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি, পরে ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ তরুণীরা। এদিকে বাংলা নতুন বছর বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। এ উপলক্ষে মোটিভ তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন ছাত্র ও শিক্ষকরা। দেশের বাইরের খবর, ইরান যুদ্ধবিরতি না মানলে আজ রাতেই পারস্য সভ্যতা ধ্বংস হবে বলে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৪৭ বছরের চাঁদাবাজি দুর্নীতির অবসান অবশেষে ঘটতে যাচ্ছে। এদিকে শত্রুর সীমা অতিক্রম করলে আঞ্চলিক দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী সুলভ আচরণ আর সহ্য করা হবে না। এর মধ্যেই ইরানের তাবরিজ সহ বিভিন্ন শহরের রেললাইন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। কার্ক দ্বীপে আক্রমণের খবর নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। এদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েই বিসিবিতে গেছেন তামিম ইকবাল। ৪৮ ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকেই চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি। অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা। আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম আতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় বাতিলে সংসদে বিল উত্থাপনের মধ্যে হাইকোর্টের রায় প্রকাশ। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ।
দ্বৈত শাসন তুলে দিতে পর্যবেক্ষণ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক। ধন্যবাদ দিলাম। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।